করছো? মাস্কেটার পিছন থেকে নেমেছিল বাড়তে শুরু করতে। জাগো কিছুক্ষণ এক নাগারে তাকিয়ে থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, তোমরা মেয়েরা কি ইচ্ছে করে দেরিতে রেডি হও নাকি আসলে তোমাদের দেরি হয়, কোনটা বলো তো? চুলে বাঁকা করে বেনি করতে করতে ফিরে তাকাইতে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, এটা কি আপনি প্রশ্ন করলেন নাকি অপমান? হাউ ইন্টেলিজেন্ট ইউ আর। সাক, তোমার আর একটা গুণ পেলাম। এনিওয়ে, এই প্রশ্নের মাধ্যমে দুটোই করলাম। তের বেশ রাগ হয়। চাকুকে টেবিল মার্কা হাসি থেকে নাক ফুলে ফেলেছে। এক সেকেন্ডের পরে তার মাথা বাড়তে চলে ওঠে। চটকে দিয়ে চোখের বলকে মাথা বেঁধে ফেলে কাঁধে ব্যাগ তুলে নেতে চাকু কিছুক্ষণ থমেরে বসে থাকে। তারপর চাকুর দিকে ভ্রু নাচতে তাকায়। মনে মনে বেশ হাসি পাচ্ছে তার। চাকুক মনে মনে বলে ওঠে, ভেরি গুড মাই টল। নিজের পরিচয়ের প্রমাণ নিজে দিতে চলেছো তুমি। দিতে থাকো, আমি 100% নিশ্চিত হয়ে নেই। কিপ ইট অফ। কথাগুলো ভাবতে ভাবতে জামগামকে অদ্ভুত হাসি চলে আসে। টিভিতে খেয়াল করে দেখতে পায় তে তার নকল করে বাঁকা হাসছে। এতে হাসিটা আরো বেশি পেলেও মুখটা গম্ভীর করে ফেলে জাংকুক। আপেলের বাকি অংশ পুরোটাই মুখের ভিতরে পুড়ে দিয়ে হাত ছেড়ে উঠে দাঁড়িয়ে তের কাছে এসে বলে, তে এখনো সেভাবে এসে দাঁড়িয়ে আছে। জাংকুক ওর ঠোঁটের দুপাশে স্পর্শ করে নিজের আঙ্গুল দিয়ে। সে চরম অনুভূতি আবার হৃদয়ে টপ করে জ্বলে উঠে তের। ঘন ঘন চোখের পাপড়ি ফেলা শুরু করে। জাংকুক ঠোঁটের দুই পাশ হালকা টেনে দিয়ে মেয়েটার বাঁকা হাসি থেকে মিষ্টি হাসিতে পরিণত করে। তোমার মতো মেয়েকে মিষ্টি হাসি আর লাজু হাসি ভালো লাগে, শয়তান বা বাঁকা হাসি নয়। চোখের পলক ফেলতে ভুলে যেতে। তার মানে আমি শয়তান হতে চাইনি, হয়ে পড়েছি ভালোবাসার অভাবে আর কোনো শত্রুর চক্রান্তে। মানে তার কোনো উত্তর খুঁজে পায় না। জাগুকও কোনো জবাব দেয় না। তারপর খাবার টেবিলে গিয়ে বসতেই বাইরে থেকে আওয়াজ আসে, ও হ্যালো মিস লিচি, আমি কিন্তু আপনার জন্য বেশি ওয়েট করতে পারবো না। ইউ হ্যাভ অনলি 10 মিনিটস। খাবার মুখে দিতে যাচ্ছিল কে স্যামের কথায় মুখে খাবার না দিয়ে প্লেট রেখে দেয়। দাদা ধাত চেপে থাকা লিভিং রুমে থাকা বড় জানলার দিকে জাঙ্গুক হাই তুলে নিজের ঘড়ি দেখছে। ও হ্যালো মিস্টার ফাস্টার ঠিকই, আপনার যা হলে আপনি চলে যান, আমি একা যেতে পারবো। কি আসতে পেরেছিল আপনাকে হাত পাঠিয়ে? কি আবার তুমি ডাইরেক্টলি হয়তো বলনি, কিন্তু ইনডাইরেক্টলি ঠিক বলেছ। কালকে সিনেমা আসতে বেহসে পড়েছিলে। আবার যদি এমন হয় তাহলে তোমার বোন আছে না সিমিন, আমাকে ছেলে পড়ে দিতে পারে, আর আমি কোনো রিস্ক নিতে চাই না। বিরক্ত মুখ করে পরোটা এক অংশ মুখে দেয়তে। ছেলে মানুষ কি করে এতটা চোখুটে হতে পারে? জানি দুজনের কাণ্ড দিকে মুখ টিভি হেসে তের দিকে সবজি খেয়ে দেয়। অতঃপর বলে, কত বছর পর যেন এই দৃশ্য দেখতে পাচ্ছি। কি কিছু বলে তুমি? জানি কিছু না জানার ভান করে বলে, কি কিছু না তো। আসলে জানবো কেমনই সবসময় গেড়ে হয়ে থাকবে। কিছু কাছে মানুষের জন্য খুব ভাবে, এমন ভাবে ভাবে আর কেয়ার করে যে তুমি এমনি বিরক্ত হয়ে যাবে, কিন্তু এটাই তার স্টাইল। বেশ মনোযোগী হয়ে শুনে সবটা মনে করতে থাকে পুরো স্মৃতি। যখন থেকে চ্যাঙ্গু গেছে তখন থেকে মনে করতে থাকে। চ্যাঙ্গুর ব্যক্তিগত কেয়ারিংটাই খুঁজে পাচ্ছে তে। এই সুন্দর মতো কল্পনা করার মতো চ্যাঙ্গুর সঙ্গ বাধা হয়ে দাঁড়ায়। এই জিনিস লেছি 9 মিনিট 10 সেকেন্ড হয়ে গেছে। চ্যাঙ্গুর কথায় তেমন পাত্তা না দিয়ে তে জেনের দিকে একটা প্রশ্ন ছুড়ে দেয়। আচ্ছা, কাল রাতে কি তুমি আমার হয়ে গিয়েছিলে আমি যখন ঘুমাচ্ছিলাম? না তো, আমি তোমার ঘরে ছিলাম। ও, আর মনে হয় হাতে থাকতে ও কাল গভীর রাতে কারো স্পর্শ পেয়েছে। বেশ মোহময় ছিল সেই স্পর্শ। বারবার ধরতে মন চাইছিল আর ছুতে মন চাইছিল। কারো স্পর্শে মাথা রেখেছিল সে। কে ছিল সে? যেন রূপকথার রাজু থেকে উড়ে আসা রাজপুত্র। এবারও তে কোনো উত্তর খুঁজে পায় না। ক্যান্টিনে চেয়ারে বসে বসে ফোন ঘাটছে তে। তখনই একটা মেয়ে এসে তের কাঁধে হাত থেকে ডাকে। তে চিনতে পারে না মেয়েটিকে। ভদ্রতা দিয়ে দাঁড়িয়ে বলে, তোমাকে আমি চিনি? না, আমাকে চিনো না, তবে ওকে নিশ্চয়ই চেনো। ঠিক সেদিকে তাকিয়ে দেখে জাংশু কান ধরে দাঁড়িয়ে আছে। সরি দে, আই এম ভেরি সরি। সরি কেন হঠাৎ? সংসুক তের হাত ধরে তের চোখ মুখে কোনো করে 3 বার ফুটায়। তের চোখ বন্ধ করে। সংসুকের দৃষ্টি দেখে মনে হচ্ছে ও অদ্ভুত কিছু দেখছে। তে হাত ছুঁড়ে নিয়ে বিরত হয়ে বলে, কি হলো বলুন? সরি কেন বলছেন? নিচের মাথায় এবার সুপাস নাড়িয়ে নেয় সংসুক। না কিছু না, কাল তোমার সাথে মিসবিহেভ করেছিলাম তো তাই। সুর করে হাসার চেষ্টা করে সংসুক পাশে বসে লিসা হাত ধরতে উঠে দাঁড়ায়। লিসা ভুল কুচকে বলে, আপনি তো কাকে বলাতে চাইছেন তাই না? তাহলে আমার হাত ধরলেন যে? সাইজ বদলে ফেললেন? সরি, তোমাকেও সরি। কথাটি বলে লিসাকে মনে মনে 3 বার ফু দেয় সংসুক। এই একই কাজ জিমিনের ক্ষেত্রেও করলো, কিন্তু তেমন কিছু ঘটে না যেটা আশা করেছে সংসুক। জিমিনকে তে নিজের কাছে টেনে নিয়ে বলল, আমরা আপনার উপর রাগ করিনি, আমার আসছি ক্লাস শুরু হয়েছে। দ্রুত লিসা জিমিনকে নিয়ে কেটে পড়েতে সংসুক চোখ লাল হয়ে ওঠে। মুখ বিষণ্ণ করে নিজের হাত টেবিলে আঘাত করে বলে, এটা কি হচ্ছে? এই সম্মান করেছে তো কাজ করলো না কেন?
তাহলে কি বাবা যা বলছে তাই ঠিক? প্রথম দিন বেশ ভালোই কাজ করেছিলে, কিন্তু দ্বিতীয় দিনই দেখছি অলস হয়ে পড়েছো। আসলে ম্যাম সরি, আমি কিছুটা বেঘাল হয়ে পড়েছি। আর হবে না। মেয়েটা আরো কিছু বলার আগে দরজায় খটখট শব্দ হয়। নিরুত্তর হয়ে ঢুকে পড়ে জাংকুক, ডান হাত দিয়ে চুলগুলো এদিক ওদিক করতে করতে। চোখ তুলে তাকাতেই প্রথম মেয়েটাকে দেখে কপাল কুঁচকে তাকা জাংকুক। তেল কেবিনে অসময় কি করছো? নয় মিকো। মেয়েটা চুপচাপ কেটে পড়ে সেখান থেকে। তে ট্যাপে করে তাকিয়ে আছে জাংকুকের দিকে। জাংকুক তের দৃষ্টি দেখিয়ে টেবিলে হাত রেখে একটু মাথা ঝুঁকিয়ে বলে, আজকে কি আমায় বেশি হ্যান্ডসাম দেখাচ্ছে? তের চোখের ফলক ফিরে অন্যদিকে তাকে বিরক্ত সুরে বলে, আমি জানি না, আপনি কি কোনো কাজ দিতে এসেছেন? তা তো অবশ্যই, তা তো অবশ্যই। নিজে সেই অদ্ভুত হাসিটি দিয়ে আরো সিয়াটে নিয়ে বসে জাংকুক। কি কাজ বলুন? দুপুরে খেয়েছো কিছু? না। ছোট করে জবাব দিয়ে উৎসাহ নিয়ে তাকাই দিয়ে হঠাৎ লোকটি সব জানতে চাইছে কেন? তিনি নিজের কাজে মন দিতে পারছে না। জাংকুকের আশেপাশে থাকলে অদ্ভুত একটা অনুভূতি গিয়ে ধরে তাকে। অন্য কোনো কাজে মন দিতে ইচ্ছে করে না। এটা ছিল শুধু অনুভূতি নয়, আস্তে একটা অনুভূতির চাল। সেই ছিল অনুভূতির সংমিশ্রণে রয়েছে মোহমায়া, কাছে যাওয়ার আকাঙ্ক্ষা ও অসম্ভব ভালো লাগা। কল্পনা থেকে বেরিয়ে জাঙ্গুকে গভীরভাবে লক্ষ্য করতে। এতটা নিখুঁতভাবে সুন্দর কোনো পুরুষ হয়? জানি ঠিকই বলে, এ কোনো রাজ্যের রাজকুমার। ড্যাড, ড্যাড, কোথায় তুমি ড্যাড? আমি এখন অভাবের চরমসীমায়। মস্তিষ্ক খালি খালি লাগছে, বুঝতে পারছি না কি করব। কেন আমার সম্মোহিনী কাল জাদুর প্রভাব পড়লো না ওদের উপর? কেন পড়লো না? সংশুক রাগে করজাতে কথাটি বলে ওঠে। এ তো অবাক করার বিষয়। সংশুকের কালো জাদুর প্রভাব পড়েনি এমনটা খুব কমই হয়েছে। তার বাবাকে যুক্তিকে এসে আবার বলে ওঠে, এটা তো শুধু ভ্যাম্পায়ার ক্ষেত্রে সীমা হতে পারে, আর সেই ভ্যাম্পায়ারটাও খুব শক্তিশালী হতে হবে। এবার মুখ খোলেন সংশুকের বাবা। দাদা দাঁত চেপে বলে ওঠেন, তোকে বলেছিলাম যাত্রার প্রেমে পড়িস না তুই। আমিও জানি না এখন কি করা উচিত। একে তো ভ্যাম্পায়ার আছে নতুন করে প্রাণী ফিরে পাচ্ছে, আবার তার উপর তোর পছন্দ করা ওই মেয়েটাকে আমাদের কোন নতুন শত্রু সেটাও জানতে পারছি না। মনে হচ্ছে সবকিছু ধ্বংস করে দেই। জংশুক মুখটি বিষণ্ণ করে বলে ওঠে, ড্যাড আমি যদি মেনেও নেই যে দেব ভ্যাম্পায়ার, তাহলে লিসা জিনের ক্ষেত্রে আমার সব পরিশ্রম বেকার গেল কি করে? লিসা জিনের উপর কেন প্রভাব পড়েনি ড্যাড? তাহলে কোনো দুইজনের ভ্যাম্পায়ার? আমি নিশ্চিত ওদের মধ্যে কেউ একজন তেজু, আর কে তেজু সেটাই তোকে খুঁজে বের করতে হবে। আর ওই জাংকুকেরও কিছু একটা ব্যবস্থা করতে হবে। ভ্যাম্পায়ার রাজ্যের প্রদীপ নিভিয়ে দিতে হবে। জাংশুক কিছুক্ষণ চোখ থেকে ভাবুক হয়ে কিছু একটা ভাবতে শুরু করে। তৎক্ষণাৎ বলে ওঠে, খুব দ্রুত প্রমাণ হবে কি ভ্যাম্পায়ার কে নয়। ভ্যাম্পায়ারদের সব থেকে বড় দুর্বলতা হচ্ছে রক্ত, আর সে রক্ত দিয়ে প্রমাণ হবে তেল লিসা জিমির ওরা কে। আর সেদিন তো আমাদের একজন মেয়েটাকে ভ্যাম্পায়ার রূপে দেখিয়েছিল, সে বলতে পারবে কে আসল ভ্যাম্পায়ার। বেশ ভালো পরিকল্পনা, শুধু সুযোগ মতো কাজে লাগাতে পারলেই হয়। মাঝে মাঝে বাতাস বসছে বাইরে। একটু নিচু হয়ে নোটস তুলে ছয় টেবিলে রাখে। কলম কামড়াতে কামড়াতে ভাবেতে জাংকুকের অসম্ভব সুন্দর এবং অদ্ভুত হাসির কথা। হঠাৎ ফোন বেজে ওঠায় চমকে উঠেতে দ্রুত হাত বাড়িয়ে ফোন ধরে দেখে স্যার নামটি ভাসছে। এটা কি নামসুনের নম্বর। কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরতেই, কে বলছো? স্যার। আমাকে চিনতে পেরেছো? জি। আজকে এক্ষুনি আমার বাড়িতে চলে এসো, কাজ আছে। হিসাবে কিছু সমস্যা দেখা দিয়েছে, তোমাকে সমাধান করতে হবে। তে কিছুটা অবাক হয়। এক্ষুনি যেতে হবে? কিন্তু আমার বাড়িতে আমি চিনি না স্যার। বেশ আর্জেন্ট, আমি তোমাকে মেসেজ করে দিচ্ছি ঠিকানা, যে কাউকে বলে চিনিয়ে দেবে। ওকে স্যার, আমি আসছি। ফোন কেটে দেয় তে। কিম নামসুন দীর্ঘ নিঃশ্বাস ফেলে চেয়ার ঠেস লাগিয়ে বসে পড়েছে। হাতের তুলনায় একটা বড়সড় পেন্টিং, চকচক করে ওঠে একটা সুন্দর মেয়ের মুখ। নিঃশ্বাস দিয়ে যেন সবার মন জয় করে নিতে পারে মেয়েটি। একটা সময় ছিল যখন তোমাকে আমি আমার পুত্রবধূ বানাতে চেয়েছিলাম, কিন্তু একটা ঝড় সব উলটপালট করে দিল। জানি আবার ফিরে এসেছো, কিন্তু এবার আমাকে ক্ষমা করো। আমি বাবা হয়ে আমার ছেলের সঙ্গে তোমার মিল হতে দিতে পারবো না, কারণ হয়তো তুমি এবার আমার ছেলের ক্ষতি করে দিতে পারো, কারণ ও তোমাকে মেরেছে। আমি আমার ছেলেকে তো মতে দিতে পারি না, তাই তুমি যেন কখনো আমার ছেলের সামনে না আসো, সেটাই কামনা করি। কথাটা বলে চোখ বন্ধ করেন কিম নামসুন। দেখে উনি কোনো কাজের জন্য ডাকেনি, বরং উনি দেখে পরখ করতে ডেকেছেন। এতদিন রাজ্যের কাছে ডুবেছিলেন উনি, রাত ছাড়া ওনার সময় হয় না, তাই রাতে ডেকেছেন। উনি একবার দেখতে চান সামনাসামনি থেকে। একদিনে বসে আছে জাংকুক, ওর সামনে বসে আছে একজন অভিজ্ঞ মানুষ, যিনি ভ্যাম্পায়ার রাজ্যের সব থেকে বয়স্ক একজন। ওনার কথা সবসময় ঠিকই হয় বলেই মানা হয়।
তুমি কি নিশ্চিত তুমি যাকে ভাবছো সে তোমার তেজু? হ্যাঁ, আমি নিশ্চিত। কিন্তু আমি না ওকে নিজের পরিচয় বলতে পারবো, না ওর অতীত। এটা ও ভুল বুঝবে। আমি চাই না ও আমার থেকে দূরে যাক। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাই প্রথমে। মাথা নত যেন করে শান্ত সুরে বলে জাংকুক। শান্ত থাকে তাদের ধর্মের একটা অংশ, কিন্তু জাংকুক অন্যরকম হয়ে গিয়েছে। কখনো শান্ত নয়তো কখনো অতিরিক্ত উত্তেজিত বা রাগান্বিত। জাংকুকের সামনে মানুষটি কিছু একটা ভেবেই বললেন, শুনেছি প্রকৃতির সবকিছু দুইবার করে ঘটায়। যেমন তার প্রতি তোমার অনুভূতি জন্মাচ্ছে, হয়তো তারও তোমার প্রতি অনুভূতি জন্মাচ্ছে। কারণ তেজু তোমাকে অসম্ভব ভালোবেসেছিল এক সময়। সেই এক অনুভূতি আবার সে অনুভব করবে। ৩৯ বছর আগে তেজু আর এখনকার তেজুর চেহারার মাঝে যে বদল আছে তা কেন জানো? কারণ এটাই তোমার শাস্তি। ও তোমার আশেপাশে থাকবে, কিন্তু তুমি ওকে খুঁজে বেড়াবে সব জায়গায় সবখানে, অথচ সে তোমার কাছেই থাকবে। অন্যদিকে